দেখে মনে কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ রায় হাইকোর্টের। মন্ত্রীর একক ক্ষমতা বাতিল, দ্রুত দেশের সব বিদ্যুৎ কেন্দ্র সচল করার নির্দেশ। নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কারের গতির উপর, এএফপিকে বললেন প্রধান উপদেষ্টা। আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ। গণ অভ্যুত্থানে আহতরা কিভাবে কোথায় চিকিৎসা চান সেই অনুযায়ী না হলে দায় রাষ্ট্রের, বলছেন সমন্বয়করা। বিদেশে নেয়ার পরামর্শ বিএনপির। রোববার থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু। ৩৩ টাকা কেজিতে ধান কিনবে সরকার। চালের দাম কমার আশা খাদ্য উপদেষ্টার। মা নেই, কারাগারে বাবা। ২ যমজ শিশুর দায়িত্ব নিতে ডিসিকে আদালতের নির্দেশ। দ্রুত সময়ে শিশুদের বাবার মুক্তি দাবি পরিবারের। এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় গ্লোবাল সুপার লিগ সামনে রেখে অনুশীলনের রংপুর রাইডার্স। জার্সিতে ফুটে উঠেছে ছাত্র জনতার অভ্যুত্থানের গল্প। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 বিকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। কুইক রেন্টাল আইনে দায় মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। রায়ে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বিদ্যুৎ কেন্দ্রে পূর্ণাঙ্গ রূপে উৎপাদন করার নির্দেশনাও দিয়েছেন আদালত। এদিকে দায় মুক্তি দিয়ে করা আইন অসাংবিধানিক উল্লেখ করে আদালত বলেন, ক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তির একক ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ সরকার ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল আইন করে। এরপর দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে সরকার। যদিও সরকারের সেই চুক্তি নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে। সমালোচনা হয় আইনের ২টি ধারা নিয়ে। এক গবেষণায় উঠে আসে, গত ১৪ বছরে দরপত্র ছাড়া বিভিন্ন চুক্তি করে আওয়ামী লীগ সরকার। শুধু ২০২৩ অর্থ বছরে ১১টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২২০ কোটি ৫০ লাখ টাকা দেয় সরকার। অথচ ৮০% কেন্দ্র অলস পড়েছিল। আইনের ৬-২ এবং ৯ ধারা অসাংবিধানিক দাবিতে করা রিটের শুনানি নিয়ে সম্প্রতি রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের উপর শুনানি নিয়ে কুইক রেন্টাল আইনে দায় মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো ওই জন্য আদালত বলেছে যে ৯ ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। বলেন, এখন সরকার চাইলে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন, আপনার বিদ্যুতের সব পয়সা দিব। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে। ২০১০-এর আদালত ইত্যাদির এখতিয়ার রহিতকরণ সংক্রান্ত এই আইনের ৯ ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন গৃহীত কোনো ব্যবস্থা বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না। ৬-২ ধারায় বলা হয়েছে, উপধারা ১-এ যা কিছুই থাকুক না কেন বিদ্যুৎ মন্ত্রীর সিদ্ধান্তে যে কোনো ক্রয় বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করবেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় ২৫%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সংস্কারের গতির উপর নির্ভর করছে বাংলাদেশ কত তাড়াতাড়ি জাতীয় নির্বাচনে যেতে পারবে।
বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপর নির্বাচন দেয়া হবে। এসব সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলেও মন্তব্য করেন তিনি। So that's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। বৃহস্পতিবার দেশটির রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলন কেন্দ্রে সাক্ষাৎ করেন তারা। আলোচনা করেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিক মোকাবিলায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তুলে ধরেন সরকারের নানা কার্যক্রম। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 6 উপদেষ্টার সাথে জুলাই অভ্যুত্থানে আহতদের বৈঠকে অংশ নিয়ে 2 গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ নিয়ে বৈঠক নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পর শুরু হয় বিকেল 4:30-এ স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সচিবালয় বৈঠক শুরুর আগে এক পর্যায়ে পঙ্গু হাসপাতালে আন্দোলনকারীদের সাথে রক্তিম জুলাই নামে আহতদের সংগঠনের নেতাদের বাকবিতণ্ডা শুরু হয়। পঙ্গু হাসপাতালের আন্দোলনকারীরা সম্মেলন কক্ষে তাদের দাবি জানিয়ে বলে, যারা আন্দোলনে ছিল না তারা বৈঠকে থাকতে পারবে না। এ সময় হাসনাতুল সার্জিস বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় যারা নিহত এবং আহত হয়েছেন তারা কেউ আলাদা নয়, সবার পরিচয় যোদ্ধা হিসেবে। আরও বলেন, আহতরা তাদের চিকিৎসা কিভাবে কোন হাসপাতালে যান সেটা লিখিত দিতে হবে। এরপর যদি চিকিৎসা সেভাবে না করা হয় সে দায় নেবে রাষ্ট্র ও সমন্বয়ক নেতারা। যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে একজন খুনি হাসিনার স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে তো লাভ হলো না। এই যে ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। গণহত্যা চালানোর পরও ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর রাজনীতি করার সাহস দেখায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ক্ষমতায় এলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব নেবে বিএনপি। চিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন ছাত্র জনতার অবস্থান কর্মসূচি চলে। উপদেষ্টাদের আশ্বাসের পর রাতে হাসপাতালে ফিরেন তারা। বৃহস্পতিবার সকালে হাসপাতালে তাদের দেখতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় আহতরা বিএনপির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। সারা দিয়ে তাৎক্ষণিক বিএনপির পক্ষ থেকে 5 লাখ টাকার অনুদান দেওয়া হয়। সরকারের কাছে আহ্বান জানায় তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়, বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে, যারা এখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং এমন কিছু ইনজুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয়। দেশ পরিচালনার দায়িত্ব পাই তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। এখনো জুলাই হত্যাকাণ্ডের অনেক চিহ্নিত অপরাধী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ফ্যাসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। রাজধানীর নারিন্দায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য চক্ষু সেবা অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, সারা দেশকে বিকলাঙ্গে পরিণত করেছিল হাসিনা সরকার। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে বাংলাদেশেরই কোন রাজনৈতিক দলের রক্তাক্ত পথ বাড়িয়ে নিজের ক্ষমতাকে নিশ্চিত করা। এদিকে কর্মী সভার মাধ্যমে রাজধানীতে সাংগঠনিক কর্মকাণ্ড ঢেলে সাজাতে শুরু করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।
যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়ে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দেয়া হয়েছিল জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন ওই ৩১ দফার সঙ্গে মিলে যাবে নতুন প্রস্তাব। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে লেকশোর হোটেলে বিএনপির ৩১ দফা শুধু বিএনপির নয়, যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই এই রাষ্ট্র সংস্কার প্রস্তাব দেয়া হয়। নতুন যে প্রস্তাব দেয়া হবে এর সঙ্গে ৩১ দফা মিলে যাবে, কেননা এটা জাতিকে এগিয়ে নেওয়ার ভাবনা থেকেই তৈরি করা হয়েছে। And we believe that our proposals by the political parties, as well as the new proposals which will be coming from the new committees of these reform committees, will be almost similar, because the main proposals we have proposed are the demands of the people as a whole. ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানীর একটি বাসা থেকে সুলাইমান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। থানার ওসি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুলাইমানের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এদিকে খাগড়াছড়ি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামুন হত্যা মামলার আসামি তিনি। এই হত্যাকাণ্ড ঘিরে অস্থির হয়ে ওঠে পার্বত্য অঞ্চল, যার মূল হোতা তিনি, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও জানানো হয়, গ্রেপ্তার দিদারুল ৪০টি মামলার পলাতক আসামি। বুধবার বিকালে চট্টগ্রামের দামপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চালের দাম কবে কমবে জানালেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আর খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে তিনি এই কথা জানান। তিনি বলেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে। উচ্চ মূল্যস্ফীতির জন্য ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা। উচ্চ মূল্যস্ফীতিতে দেশ জুড়েই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। চাল থেকে শুরু করে সব ধরনের পণ্য কিনতেই হিমশিম অবস্থা সর্বসাধারণের। এই অবস্থায় বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে ধান সংগ্রহ ও দাম নির্ধারণ সংক্রান্ত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা করে খাদ্য অধিদপ্তর। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। উপদেষ্টা জানান, এবার ৫.৫ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে ১.৫ লাখ টন ধান ও গম। এবার আমনের দাম প্রতি কেজিতে ৩ টাকা বাড়িয়ে এবছর কেনা হবে ৩৩ টাকায়। চাল ৪৪ টাকা থেকে বাড়িয়ে ৪৭ টাকায় সংগ্রহ করা হবে। আগের বার যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। ৩ টাকা বাড়ানো হয়েছে ধানে, এবং চালেও বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানান খাদ্য উপদেষ্টা। তিনি বলেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে। নিজেই বাজার করি, চাপে আছি। আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। খাদ্য নিয়ে সরকার কোনো ঝুঁকি নিতে চায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, চালের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ বাড়াতে ইতিমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে। আমরা খাদ্যের ব্যাপার নিয়ে কোনো ঝুঁকি যেতে চাইনি, তার জন্য আমরা টোটাল ট্যারিফটা সরকার উঠিয়ে দিয়েছে। আগামী ১৭ নভেম্বর থেকে ধান ও চাল সংগ্রহ শুরু করছে খাদ্য অধিদপ্তর। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিকালে সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম অন্তরে জাগ্রত করতে হবে। ওই ব্যক্তি মোত্তাকি যে ব্যক্তি গায়েবে বিশ্বাস করে। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
দর্শক, আবার স্বাগত বিকালের সংবাদে। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি প্রণীত 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার চলছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয়। সত্য গোপন করতে মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে, তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না। তবে প্রিয় উপস্থিতবৃন্দ, দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার নিউট্রাল এবং অবজেক্টিভ রোল প্রত্যাশা করি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, enforced disappearance, excessive use of force, politically motivated trial, mass arrest without warrant, and gross human rights violationের যে ভয়ের সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয়, বরং ক্ষমতার পালা বদলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বা দেখা যাবে। ফ্যাসিবাদের পতনের পর গত 3 মাসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজনীতিতে আধুনিকায়নের উন্মেষ ঘটে। সেই সব উদ্যোগকে তারুণ্যের উদ্দীপনায় দেশ জুড়ে প্রতিফলন থাকবে বা দেখা যাবে। ফ্যাসিবাদের পতনের পর গত 3 মাসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজনীতিতে আধুনিকায়নের উন্মেষ ঘটে। সেই সব উদ্যোগকে তারুণ্যের উদ্দীপনায় দেশ জুড়ে প্রতিপালন করেছে বিএনপির তৃণমূল। ফলে আপনারা দেখেছেন অতীতের মতোই কিভাবে বিএনপির নেতাকর্মীরা বন্যার সময় সর্বোচ্চ সাংগঠনিক শক্তি ও সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে। গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোকে আন্তরিক সহায়তা প্রদানের চেষ্টা করেছে। জনদুর্ভোগ এড়াতে মোটরসাইকেল বহর বা শোভাযাত্রা থেকে নিজেদের বিরত রেখেছে বা রাখার চেষ্টা করছে। পলিটিক্যাল প্রোগ্রাম শেষে অত্র স্থান ক্লিন এবং টাইডি রাখার চেষ্টা করছে। নগরের দেওয়াল থেকে ব্যানার এবং পোস্টারগুলো অপসারণ করছে বা করার চেষ্টা করছে। ত্বরান্বিত করার চেষ্টা করছে জনসম্পৃক্ত এবং সমাজ বান্ধব রাজনীতিকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন খুন, হামলা, ধর্ষণ ও চাঁদাবাজির মতন অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেবার কোনো ইতিহাস নেই বললেই চলে। সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায় 1,500-এরও অধিক গণতান্ত্রিক মানুষকে গণ অভ্যুত্থানে হত্যা করার পরেও আওয়ামী লীগের কোন নেতার কোনো অনুতাপ, অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই। অপরদিকে আমরা সবাই জানি বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, সেই সময় দেওয়া হয়েছে। তারপরেও এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ বিচ্ছিন্নভাবে কোনো অপরাধে জড়িত হলে তা জানা মাত্রই আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। 5ই আগস্টের পরে দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছিল, ছিল পুলিশের অনুপস্থিতি। সেই সময় দলীয়ভাবে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, দেশকে আগলে রাখার চেষ্টা করেছে, নিশ্চিত করার চেষ্টা করেছে জননিরাপত্তা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা। প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে এবং সহ অবস্থান নিশ্চিত করেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, ফ্যাসিবাদের দোসরদের ঠেকাতে পুজোর সময় বিএনপির নেতাকর্মীরা মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সকল মানুষের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে। ধর্ম, বর্ণ কিংবা ভৌগোলিক আদর্শ অবস্থানে নির্বিশেষে প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার বিনা বাধায় উপভোগ করতে পারে,
সেই লক্ষ্যই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু হিসাবে আমরা কাউকেই বিবেচনা করি না। প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির নীতি। এই বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শই বিএনপির রাজনীতি। আমরা বিশ্বাস করি ধর্ম, দল ও মত যার যার, তবে অবশ্যই রাষ্ট্র সবার। দর্শক, ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 2 নবজাতক বোনকে নিয়ে শিশু সাজ্জাদের বিপাকে পড়ার ঘটনায় পরিবারটির দেখভাল করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবারটির পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তা হাইকোর্টের নজরে আসে। এর প্রেক্ষিতে সকালে গোপালগঞ্জের ডিসিকে পদক্ষেপ নেওয়ার আদেশ দেন উচ্চ আদালত। সম্প্রতি 2 কন্যা সন্তানকে জন্ম দেওয়ার 1 সপ্তাহ পর মারা যান তাদের মা। এরপর একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন বাবা জামাল মিয়া। বাবা মায়ের অবর্তমানে বিপাকে পড়ে বড় সন্তান 13 বছরের শিশু সাজ্জাদ। তার 7 বছরের আরেকটি ছোট বোনও রয়েছে। শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এ নিয়ে একাধিকবার বাংলাদেশের অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে। অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারেন। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে এখনও ভারত থেকে কোনো উত্তর পায়নি বাংলাদেশ, তবে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছিল বিষয়টি তারা দেখবেন। মুখপাত্র আরও বলেন, বিগত সরকারের কতজন ভারতে অবস্থান করছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় জেনেভা মিশনের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং একজন স্টাফকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান মুখপাত্র। এই বিষয়টি তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে যদি কনসার্ন মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদেরকে জানানো হয়, আমাদের কিন্তু অফিসিয়ালি ওভাবে জানানো হয়নি, সেরকম যদি আমরা নির্দেশনা পাই তাহলে অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ নেব। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ সমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের 19তম সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তরের পরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ সহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী সহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছে জামায়াতে ইসলামী। সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এই বিষয়ে আইনি যুক্তি দিয়েছেন জামায়াতের আইনজীবী শিশির মনির।
বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের শুনানিতে এসব কথা বলেন জামায়াতের আইনজীবী। ৫ম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী ও একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে আদালতে শুনানিতে বলা হয়। 11তম সংশোধনীর শুরুতে এই সব কথা বলে দেওয়া হয়েছিল যে কেন সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ সকলেই একসাথে বসে এই কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম এনেছিলেন এবং সেখানে যে ৩ জোটের রূপরেখা ছিল এই রূপরেখাতেও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। তাহলে সেই ব্যবস্থাটা কেন ডিস্ট্রয় করতে হলো? এবার জানাবো খেলার সংবাদ। গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে রংপুর রাইডার্স, যেখানে তাদের জার্সিতে ফুটে উঠেছে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের গল্প। এই জার্সি দিয়ে গ্লোবাল সুপার লিগে দেশের মানুষের সমর্থন চান টিম ডিরেক্টর শানিয়ান তানিন। আর এই টুর্নামেন্টে ফাইনাল খেলার লক্ষ্য বলে জানান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর তালিকা থেকে নাম সরিয়ে ফেলা হয়েছে সাকিব আল হাসানের। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার যদি ১ বছর ওয়ানডে ক্রিকেট না খেলেন তাহলে ওয়ানডে র্যাঙ্কিং এর তালিকা থেকে সেই ক্রিকেটারের নাম সরিয়ে ফেলা হয়। সাকিব আল হাসানের ক্ষেত্রেও ঘটেছে এমন ঘটনা। ২০২৩ সালের ৬ নভেম্বরের পর সাকিবকে আর ওয়ানডে ক্রিকেট খেলতে দেখা যায়নি। এবছর আফগানিস্তানের সাথে ওয়ানডে দলে ছিলেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে দলে থাকাও সাকিবের জন্য অনিশ্চিত। দর্শক, আর এই ছিল নিউজ 24 বিকেলের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।